খুব রিসেন্টলি পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো এবং পশ্চিমবঙ্গ সরকারের নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী এবং খুব রিসেন্টলি বলা হলো যে এখন আর কোনো বাধা নেই, জমি জটের কোনো সমস্যা হবে না এবং চিংড়িঘাটা কানেক্টরে মেট্রো রেল আবার নতুন করে চলতে শুরু করবে। তাহলে নিউ গড়িয়া থেকে শুরু করে বিমানবন্দর পেরিয়ে বারাসাত পর্যন্ত কিন্তু মেট্রো যে করিডোর, সেই নতুন মেট্রো করিডোর আমরা কিন্তু পেয়ে যাব। এবং এখন কলকাতায় যে কটা মেট্রো করিডোর রয়েছে, যেমন ব্লু লাইন রয়েছে, যেরকম নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে, যেরকম সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে, পরবর্তীকালে মেট্রো পরিষেবা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এবং গোটা কলকাতাকে জুড়ে দেওয়ার জন্য, গোটা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলকে কানেক্ট করার জন্য একটা মূল মাধ্যম হয়ে উঠছে মেট্রো রেল। এবার এই যে মেট্রো রেল, এই মেট্রো রেল কলকাতায় প্রথম কবে হলো? আমরা সবাই জানি 1984-এ এই মেট্রো রেল প্রথম চালু হয়েছিল। একটা মাত্র স্টেশন, বেসিক্যালি যেটা হয়েছিল ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছিল। এবং তখন কিন্তু এইরকম এই টানেল বোরিং মেশিন ইত্যাদি ইত্যাদি ছিল না, কাট অ্যান্ড কভার পদ্ধতিতে এই কাজটা করা হয়েছিল, যদিও পরবর্তীকালে নতুন প্রযুক্তি আনা হয়েছিল। কিন্তু আপনি কি জানেন, এই মেট্রো রেল তৈরির যে চেষ্টা, যে প্রচেষ্টা বা যে উপদেশ, সেই উপদেশ কিন্তু মোটেই 1984-এ আসেনি, এসেছিল তারও অন্তত 80 বছর আগে। না, 1911 সালে প্রথম ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট কলকাতা শহরকে কেন্দ্র করে, কলকাতা শহরের বুক চিরে মাটির তলা দিয়ে রেল চালানোর জন্য, ট্রেন চালানোর জন্য প্রস্তাব দিয়েছিল। এবং 1921-এ হাউস অফ কমন্সে কিন্তু এই প্রস্তাব গৃহীত হয়েছিল। এবং তার পরবর্তীকালে 1922-23 এই সময়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন একটা আর্থিক মন্দা আসে, সেই সময় কিন্তু এই প্রস্তাব আবার বিষ বাও জলে চলে যায়। 1930-এ আবার কলকাতা কর্পোরেশনের বৈঠকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের উপস্থিতিতে এই প্রস্তাব আবার নতুন করে উঠে আসে, কিন্তু যথারীতি আবার বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এবং তারপর ইংরেজ সরকার ভারতবর্ষ ছেড়ে চলে যায় এবং আমরা স্বাধীনতা পাই। এবং স্বাধীনতার পরে অন্যান্য সমস্যাগুলো মেটাতে মেটাতে এই মেট্রো রেল তৈরির যে প্রস্তাব, সেটা কিন্তু ঠান্ডা ঘরে চলে গিয়েছিল, যেটা পরবর্তীকালে আফটার 1970s সেটা আবার নতুন করে ঠান্ডা ঘর থেকে বেরিয়ে আসে এবং যথারীতি স্টেট, কর্পোরেশন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন বডি একসঙ্গে সমন্বয় রেখে কাজ করে 1984-এ ভারতবর্ষের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো আমাদের এখানে তৈরি করে। এবং এটা তৈরি হতেও বেশ কয়েক বছর সময় লেগেছিল। আবার একই সঙ্গে কলকাতার মুকুটে আরেকটা নতুন পালক যুক্ত হয় যখন আন্ডার ওয়াটার মেট্রো, অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যখন আমরা হাওড়াকে কানেক্ট করতে পারি। এবার এই যে গোটা ইতিহাস, সেটার জন্য আপনাকে নির্ভর করতে হবে বিভিন্ন খবরের কাগজের কাটিং, বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের বিভিন্ন ক্লিপসের ওপর, অথবা অল ইন্ডিয়া রেডিওতে যে সমস্ত সংবাদ পড়া হয়েছিল সেই সব ডকুমেন্টগুলোর ওপর। এবার এইগুলো যদি একটা ছাতার তলায় পাওয়া যেত তাহলে কেমন হতো? আমার হাতে আজকে যে বইটা রয়েছে, সেই বইটার নাম হচ্ছে কলকাতার পাতাল রেল এবং এই বইটা লিখেছিলেন অশোক সেনগুপ্ত। এই বইটা কিন্তু চট করে গেলেই আপনি এখন কলেজ স্ট্রিটে আর খুঁজে পাবেন না, তার কারণ এটা কিন্তু কোনো অর্গানাইজড একটা পাবলিকেশনের দ্বারা বা একেবারে কমার্শিয়াল কোনো একটা পাবলিকেশনের দ্বারা কিন্তু এটা প্রকাশ করা হয়নি। এবং এই যে অশোক সেনগুপ্ত ভদ্রলোক, ইনি ছিলেন সেই সময় কলকাতার মেট্রো যে প্রজেক্ট হয়েছিল সেই টিমের অ্যাসিস্ট্যান্ট চিফ ইঞ্জিনিয়ার। ফলে তিনি যে প্রথাগতভাবে তিনি যে লেখক নন সেটা বোঝাই যাচ্ছে। তিনি শুধু তার কর্মজীবনে মেট্রো রেল তৈরির সময় যে বাধাগুলো তৈরি হয়েছিল, অর্থাৎ নর্থ সাউথ মেট্রো, মানে সেই সময় দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত যে মেট্রো রেল ছিল, সেই মেট্রো রেল তৈরিতে যে যে বাধাগুলো এসেছিল এবং তার যা সার্কামস্টেন্সেস ছিল, তার যা পলিটিক্যাল ইম্প্যাক্ট ছিল এবং তার যা ইকোনমিক্যাল ইম্প্যাক্ট ছিল, সেই সবগুলো নিয়ে একটা সংকলন তিনি তৈরি করেছেন। এছাড়া সেই সময় বিভিন্ন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত নানান ধরনের খবরেরও একটা সংগ্রহ রয়েছে, বেশ কিছু ছবির একটা সংগ্রহ রয়েছে। বইটার নাম হচ্ছে কলকাতার পাতাল রেল এবং লেখক হচ্ছেন অশোক সেনগুপ্ত। এই বইটা ডিমাই সাইজের একটা বই এবং এই বইটার ব্লার্বে লেখা হচ্ছে, দীর্ঘ প্রতীক্ষা এবং বহু বিলম্বের পর যে এই ট্রেন সত্যিই চালু হইয়াছে সেটি সুসংবাদ। মেট্রো প্রকল্প লইয়া বহু বাদ বিংশবাদ ঘটিয়াছে। মহানগরীর মানুষ বিধ্বস্ত কলকাতার বাসে বসিয়া দীর্ঘশ্বাস ফেলিয়াছেন। হায়, ট্রেন কি সত্যিই চলিবে? সেই অনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এখন বর্তমান। সম্পাদকীয় লেখা হয়েছিল আনন্দবাজার পত্রিকা 25শে অক্টোবর 1984-তে। সুতরাং মেট্রো রেল চলাকে কিভাবে আনন্দবাজার সেলিব্রেট করেছিল সেটা কিন্তু এখানে বলা রয়েছে বইটার যে
প্রথম যে প্রিন্টার্স লাইন যে পেজ, সেখানে দেখা যাচ্ছে কলকাতার পাতালের অশোক সেনগুপ্ত, এবং এটা প্রকাশিত ছিল ভাষাবিন্যাস নামে একটা লিটল ম্যাগাজিন গ্রুপ থেকে, যেটা কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো কমার্শিয়াল পাবলিকেশন হাউস নয়। প্রথম প্রকাশ হয়েছিল জানুয়ারি 2012 সালে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু অ্যাজ সাচ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে খুব একটা উল্লেখ থাকবে তা নয়। এটার মূলত নর্থ সাউথ মেট্রো, মানে দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত যে ব্লু লাইন, সেই ব্লু লাইনের মেট্রোকে ফোকাস রেখেই লেখা। এটার সেই সময় এটার মূল্য ছিল 90 টাকা, এবং এটার উৎসর্গ করা হয়েছিল কলকাতার সাধারণ নগরবাসীদের। এবং এই বইতে কি কি আছে সেটা যদি আমরা দেখি, যে লেখকের একটা পরিচিতি রয়েছে, যে তিনি কে এবং তিনি কেন এই মেট্রো নিয়ে লেখাটা লিখছেন, কেন তিনি এই লেখাটার যোগ্য, এই বিষয় নিয়ে আলোচনা করার যোগ্য, সেই বিষয়ে একটা লেখা রয়েছে। এরপর প্রসঙ্গ কথা, স্মৃতিচারণ, আদি পর্ব, প্রস্তুতি পর্ব, নির্মাণ পর্ব, উদ্বেগ পর্ব, উদ্ঘাটন পর্ব এবং উপসংহার ও তথ্য। মানে এই মেট্রো তৈরির সময় যে কথা বলছিলাম, যত ধরনের অস্বাভাবিক যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হতে হয়েছিল বিভিন্ন সময়, মেট্রোর তৈরির যে টিমকে যে বাধাগুলো টপকাতে হয়েছিল, সেইগুলো কিন্তু নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে এই বইটা লেখা হয়েছে। এবং এই বইটার মধ্যে কিন্তু বেশ কিছু ছবি আছে, যে ছবিগুলো ডকুমেন্ট হিসেবে এখনো পর্যন্ত ইন্টারনেটে খুব সহজে খুঁজলে যে পাওয়া যাবে এরকম নয়। ইন্দিরা গান্ধী কর্তৃক পাতাল রেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের ছবি যেরকম রয়েছে, যেরকম যখন এই মেট্রো রেলের টিম, ইন্ডিয়ান রেলওয়েজ যখন প্রথম এই মেট্রোর একটা কি বলবো, মানে কাল্পনিক চিত্র প্ল্যানিং যখন তারা সাবমিট করেছিল, সেটার ছবি রয়েছে। এবং এখানে একটা ডিটেলড ম্যাপ রয়েছে, যে কটা মেট্রো স্টেশন এখানে করা হচ্ছে। এখানে কিন্তু যদি আমরা এখন গুনি, তাহলে কিন্তু দেখবো নর্থ সাউথের মেট্রো স্টেশন অনেক বেশি, তার কারণ মাঝখানে তখন অনেকগুলো স্টেশন করার কিন্তু কোনো প্ল্যান ছিল না। যেমন ময়দান স্টেশনটা তখন ছিল না, নেতাজি ভবন স্টেশনটার নাম ছিল তখন ভবানীপুর। এরকম অনেকগুলো চেঞ্জেস রয়েছে, যেটা অনেক পুরনো একটা ম্যাপ। এছাড়া তখন উড়ালপথ নির্মাণ করা হয়েছিল যেভাবে মেট্রো রেল তৈরির সময়, মানে টালিগঞ্জের সাইডে এবং দমদমের সাইডে, তখন কিন্তু কলকাতায় এরকম ধরনের টেকনোলজিতে উড়ালপুল তৈরি, মানে তৈরি হওয়া উড়ালপুল আর ছিল না। ফলে সেটাও তখন একটা অভিনব ব্যাপার ছিল। এবং ঘনবসতিকে সরিয়ে মানে ঘনবসতির মাঝখান থেকে জায়গা তৈরি করে তাদেরকে ডিস্টার্ব না করে এই উড়ালপুল তৈরি করা হয়েছিল। চিত্তরঞ্জন এভিনিউ, কলেজ স্ট্রিট বা অন্যান্য যে সমস্ত ঘিঞ্জি এরিয়াগুলো, সেই সব এরিয়াগুলোতে ডেলি লাইফকে যতটা সম্ভব ডিস্টার্ব না করে এই মেট্রোর কাজ করা হয়েছিল। এবং এখানে যেমন লেখা রয়েছে একটা ছবির তলায়, দেশি প্রথায় শাবল, গাইতি আর জনমজুর দিয়ে পাতাল রেলের খনন কর্ম করা হয়েছে। এরকম ধরনের সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, যাতে ডেলি লাইফটা যতটা পারা যায় কম ডিস্টার্বড হয়, সেইভাবে কিন্তু এই গোটা কাজটা করা হয়েছিল। জেনারেল ট্যাঙ্ক, মানে ধর্মতলাতে এখন যেটার নাম মনোহর দাস তড়াগ, সেই জেনারেল ট্যাঙ্কের পুরো জল বের করে দেওয়া হয়েছিল, যাতে তলা দিয়ে ওই মেট্রো টানেল যাওয়ার সময় আহ, কখনো কোনো ডিজাস্টার না হয়, সেই জল ফেটে বেরিয়ে অন্য কোথাও না চলে যায়। এবং কলকাতার নিচের যে বিদ্যুৎবাহী তার রয়েছে বা সিওয়েজ সিস্টেম রয়েছে, সেগুলোকেও যত সম্ভব ডিস্টার্ব না করে মেট্রো লাইন পাতা হয়েছিল। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ছবি যেরকম আছে, বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশের ছবি রয়েছে, এবং মেট্রোর ডেক এক্স্যাক্ট কীরকম প্ল্যানিংয়ে থাকবে মেট্রোর ডেক, এবং দুদিকে প্ল্যাটফর্ম কেমন থাকবে, সেই সমস্ত কিছু রয়েছে। মাঝখানে যে মেজানাইন ফ্লোর, এগুলো সম্পর্কে তো তখন আমাদের কোনো ধারণাই ছিল না। এখন যেমন আমাদের কাছে মেজানাইন ফ্লোর কথাটা খুব প্রচলিত একটা কথা, যেখান থেকে টিকিট পাওয়া যায়, কিন্তু তখন কিন্তু এই জিনিসটা ভারতবর্ষে একেবারে নতুন একটা জিনিস ছিল। ফলে সেগুলোর যে প্ল্যানিং, সেগুলো আমাদের এখানকার লোকের যে ব্যবহারিক সুবিধে, সেগুলো মাথায় রেখে করা, এটা কিন্তু একটা দুরূহ কাজ ছিল। এবং বিএমএল এর যে প্রথম মেট্রো রেলের যে রেক, সেই প্রথম মেট্রো রেলের যে ছবি, সেই ছবি এখানে রয়েছে। এবং তখন এটা একটা অভিনব ব্যাপার ছিল যে মেট্রো রেলের ট্র্যাকে কোনো ব্যালাস্ট ছিল না, মানে পাথরের টুকরো ছিল না, পুরোপুরি ব্যালাস্টলেস একটা ট্র্যাক ছিল। সেখানে ভাইব্রেশনের যে অঙ্ক, সেই অঙ্ক কিভাবে কি হবে না হবে, সেটা নিয়েও কিন্তু একটা বেশ বড় ধরনের হিসেব নিকেশ করতে হয়েছিল। বিভিন্ন সময় জল লিক আউট করেছিল, তাতে ডুবুরি নামাতে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জিনিসপত্র রয়েছে। তো যারা এই ধরনের ইঞ্জিনিয়ারিং হিস্ট্রির ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু এই বইটা বেশ ইম্পর্টেন্ট একটা বই। যদিও এই বইটা এই মুহূর্তে আর অ্যাভেলেবেল নয়, এই ফর্মে অ্যাভেলেবেল নয়, নতুন কোনো ফর্মে অ্যাভেলেবেল কিনা আমি জানি না, আমার মনে হয় না এই বইটা আর অ্যাভেলেবেল কোথাও। তো যদি কখনো হয় তাহলে নিশ্চয়ই জানাবো। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য টেবিল ল্যাম্প স্টোরি।
আবার নতুন কোনো বই নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আজকের মতো টাটা।